মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। বৃন্দাবন, রাধা ও কৃষ্ণের লীলাভূমি। এই পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বৃন্দাবন। বৃন্দাবন কিভাবে আসবেন, কি কি দেখবেন, কত খরচ, সম্পূর্ণ তথ্য। তো চলুন শুরু করা যাক বৃন্দাবন ভ্রমণ গাইড। রাধে রাধে। সম্পূর্ণ ব্রজধাম বৃন্দাবন জুড়ে প্রায় 5000-এর উপরে মন্দির রয়েছে এবং সম্পূর্ণ বৃন্দাবন ঘুরে দেখতে গেলে 1 বছর সময়ও কম পড়বে। আমাদের মতো নাগরিক জীবনে ব্যস্ত মানুষেরা মাত্র 2 দিনেই কীভাবে বৃন্দাবন ঘুরে দেখবেন সেই তথ্যই আমি আপনাদের এই পর্বে জানাবো। বৃন্দাবন কিভাবে আসবেন? বৃন্দাবন রেল ও সড়ক পথে সারা দেশের সাথে যুক্ত। বৃন্দাবনে রেল স্টেশন থাকলেও দেশের বড় বড় শহরগুলির সাথে বৃন্দাবন রেলওয়ে স্টেশনের সরাসরি যোগাযোগ নেই। তো আপনাকে আসতে হবে মথুরা। মথুরা থেকে আপনারা সহজেই বৃন্দাবন আসতে পারেন। আমি হাওড়া থেকে 12177 হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেসে করে মথুরা পৌঁছেছিলাম। এই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আমার চ্যানেলে আছে। এছাড়াও মথুরায় কী কী দেখবেন সেই ভ্রমণ গাইডও আমার চ্যানেলে আছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে দেখতে পারেন। মথুরা থেকে মাত্র 50 টাকার বিনিময়ে অটো করে অথবা সরকারি বাসে করে আপনারা সরাসরি বৃন্দাবন আসতে পারেন। সময় লাগবে 30 মিনিট মতো। আমি মথুরা ঘুরে সেখান থেকে 30 টাকার বিনিময়ে অটো করে আমি চলে আসি বৃন্দাবনে এবং বৃন্দাবনে পৌঁছেই আমি প্রথমে চলে আসি রঙ্গনাথ মন্দিরে। এই রঙ্গনাথ মন্দির সোনার তালগাছ মন্দির নামেও আমাদের কাছে পরিচিত। এই রঙ্গনাথ মন্দিরের নির্মাণ কার্যে দক্ষিণ ভারতের শিল্প স্থাপত্য রীতির নিদর্শন লক্ষ্য করা যায়। মন্দিরটি দক্ষিণ ভারতের শ্রীরঙ্গম মন্দিরের অনুকরণে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে আপনি চাইলে যে কোনো সময় প্রবেশ করতে পারেন, তবে মন্দিরের বিগ্রহ দর্শনের সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। মন্দিরটি বৃন্দাবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও বৃহত্তম মন্দির। তো চলুন মন্দিরের ভিতরে রঙ্গনাথজির দর্শন আমি আপনাদের করাই। মন্দিরের ভিতরে একটি বিরাট জলাশয়ও আছে। এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1845 সালে এবং নির্মাণ কার্য শেষ হয়েছিল 1851 সালে এবং এই মন্দিরটি তৈরি করেছিলেন শেঠ রাধাকৃষ্ণ ও শেঠ গোবিন্দ দাস। এই মন্দিরটি হচ্ছে ভগবান বিষ্ণুর মন্দির। এখানে ভগবান বিষ্ণুকে রঙ্গনাথ রূপে পূজা করা হয়। সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন সোনার মতো দেখতে, যাকে আমরা সোনার তালগাছ রূপে অভিহিত করি, এটা আসলে সোনার তালগাছ নয়, এটা হচ্ছে নারায়ণের বাহন গরুড়ের স্তম্ভ। আপনারা যে কোনো বিষ্ণু মন্দিরে গেলে আপনারা দেখতে পাবেন মন্দিরের সামনে একটি করে চূড়া বিশিষ্ট স্তম্ভ থাকে। এটিও একটি স্তম্ভ যেটি নারায়ণের বাহন গরুড়ের এবং এটি সম্পূর্ণ পিতলের। তবে আমরা এখানে সোনার তালগাছ রূপে যে আমরা অভিহিত করি এই কথাটি ঠিক নয়, এটি পিতলের কলসির উপর কলসি রেখে সম্পূর্ণ তৈরি। রঙ্গনাথ স্বামী মন্দিরে দর্শন সেরে আমি চলে আসলাম বাঁকে বিহারী মন্দিরে। বাঁকে বিহারী মন্দির হচ্ছে বৃন্দাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ মন্দির। মন্দিরটি বাঁকে বিহারীকে উৎসর্গ করা, যিনি রাধা ও কৃষ্ণের মিলিত রূপ বলে বিশ্বাস করা হয়। বাঁকে বিহারী মন্দিরটি মূলত বৃন্দাবনের নিধিবনে পুজো করা হতো। পরবর্তীতে 1864 সালের দিকে বাঁকে বিহারী মন্দিরটি নির্মাণ করা হয়। বাঁকে বিহারী মন্দিরের মূল বিগ্রহটি রাধাকৃষ্ণের মিলিত রূপের ত্রিভাঙা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। স্বামী হরিদাসজি মূলত কুঞ্জবিহারী নামে এই মূর্তিটির পূজা করতেন।
বৃন্দাবনে আসলে কিন্তু এই বাঁকে বিহারী মন্দিরে অবশ্যই আসবেন। বাঁকে বিহারী মন্দিরে দর্শন সেরে সেখান থেকে মিনিট 10 পায়ে হেঁটেই আমি চলে আসলাম বৃন্দাবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান নিধিবনে। বৃন্দাবনের অন্যতম পবিত্র স্থান হচ্ছে নিধিবন। এখানে রাধা ও কৃষ্ণ তাদের গোপিকাদের নিয়ে রাসলীলা করেন এবং এখানে এখনও প্রতিদিন রাতে রাধা ও কৃষ্ণ তাদের গোপিকাদের নিয়ে রাসলীলা করে বলে মনে করা হয়। এবং এই নিধিবনে আসলে আপনি একটি আলাদা রকম অনুভূতি উপলব্ধি করতে পারবেন, যেটা হয়তো আমি বলে কখনোই আপনাদের বোঝাতে পারবো না। এবং এই নিধিবনের জঙ্গলে কিন্তু অসংখ্য তুলসী গাছ আছে এবং এই তুলসী গাছগুলি একে অপরকে জড়িয়ে ধরে আছে এবং বিশ্বাস করা হয় এগুলি প্রত্যেকটা ভগবান রাধা ও কৃষ্ণের গোপিকা। এবং নিধিবনে কিন্তু রাতের বেলা প্রবেশ নিষিদ্ধ। বিশ্বাস করা হয় এখানে রাধা ও কৃষ্ণ তাদের গোপিকাদের নিয়ে এখনও রাসলীলা করেন। এই নিধিবনের ভিতরে বেশ কিছু মন্দির আছে, আপনারা কিন্তু অবশ্যই সেগুলি দর্শন করবেন। নিধিবনে প্রবেশ করলে কিন্তু মনে হবে আপনি আপনার হারানো শৈশব আবার ফিরে পেয়েছেন। ভক্তবৃন্দদের দেখে বুঝতেই পারছেন। নিধিবনে দর্শন করে নিধিবনের একদম সামনেই মাত্র 1 মিনিট হাঁটা পথে আমি চলে আসলাম শাহজি মন্দিরে। এই শাহজি মন্দিরটি ভগবান রাধা ও কৃষ্ণকে উৎসর্গ করে বানানো হয়েছে এবং এই মন্দিরটিকে ছোট রাধারমণ মন্দিরও বলা হয়। শাহজি মন্দির দর্শন সেরে নিধিবনের একদম কাছেই শাহজি মন্দিরের দক্ষিণ দিকে মীরাবাই মন্দিরে আমি আসলাম। এই মন্দিরটি মীরাবাইকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। মীরাবাই মন্দিরে দর্শন সেরে সেখান থেকে মাত্র 100 টাকার বিনিময়ে একটি বাইক ট্যাক্সি করে আমি চলে আসলাম বৃন্দাবনের সবচেয়ে আকর্ষণীয় মন্দির প্রেম মন্দিরে। বৃন্দাবনের মূল শহর থেকে সামান্য কিছুটা দূরে অবস্থিত প্রেম মন্দির। আপনারা চাইলে অটো করে এখানে আসতে পারেন এবং এই মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন কৃপালু মহারাজ। পঞ্চান্ন একর জায়গা নিয়ে গঠিত এই প্রেম মন্দিরের কারুকার্য আপনাকে বিস্মিত করবেই। এবং এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2001 সালে এবং এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 11 বছর এবং 2012 সালে মন্দিরটির প্রথম নির্মাণ কার্য শেষ হয়। মন্দিরের কমপ্লেক্সটি সুন্দর বাগান ফোয়ারা দিয়ে সুশোভিত। শ্রীকৃষ্ণের 4টি লীলা, ঝুলন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা ও কালিয়ানাগ লীলার জীবন এখানে প্রদর্শিত হয়েছে। সম্পূর্ণ সাদা ইতালীয় মার্বেল পাথর দিয়ে এই প্রেম মন্দির তৈরি এবং প্রেম মন্দিরে আসলে কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলা আসবেন, কারণ এই মন্দিরের আলোকসজ্জা আপনাকে বিস্মিত করবেই। প্রেম মন্দির দর্শন করে সেখান থেকে মিনিট 5 পায়ে হেঁটেই আমি চলে আসলাম মায়াপুর ইস্কন মন্দিরে এবং এটিকে কৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয়। রাতেরবেলা ভিড় থাকায় আমি মন্দিরটি বাইরে থেকেই দর্শন করি। এভাবেই আমার বৃন্দাবন ভ্রমণের প্রথম দিনটা শেষ হলো। বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় দিন আমি সকাল সকাল চলে আসলাম বৃন্দাবন বাসস্ট্যান্ডে। এখান থেকে আমি যাব হচ্ছে রাধাকুণ্ড এবং বৃন্দাবন বাসস্ট্যান্ড থেকে রাধাকুণ্ডের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। যেতে বাসে সময় লাগবে প্রায় 40 মিনিট মতো এবং বাসের ভাড়া হচ্ছে 60 টাকা। সম্পূর্ণ বৃন্দাবন ভ্রমণের জন্য উত্তরপ্রদেশ সরকার কিন্তু সরকারি বাসের দারুণ সুব্যবস্থা রেখেছে। আপনারা বৃন্দাবনের যে কোনো জায়গায় আপনি সরাসরি বাসের মাধ্যমে পৌঁছাতে পারবেন। বাসস্ট্যান্ড থেকে নেমে সেখান থেকে একটি টোটো আমি রিজার্ভ করে নিলাম গোবর্ধন পরিক্রমা ও রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, কুসুম সরোবর দর্শনের জন্য। ব্রজ পরিক্রমা মূলত 2টি
ভাবে হয়। একটি হচ্ছে গোবর্ধন পরিক্রমা, যেটি মাত্র 21 কিলোমিটারের, আর একটি হচ্ছে সম্পূর্ণ ব্রজ পরিক্রমা, যেটিতে আপনারা সম্পূর্ণ বৃন্দাবন, বর্ষানা ও নন্দগাঁও পরিক্রমা করতে পারেন, এবং এটি করতে প্রায় 2 মাস সময় লাগে, এবং এটি হচ্ছে প্রায় 84 ক্রোশ। দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দরা দণ্ডি দিয়ে সম্পূর্ণ এই পরিক্রমা করছেন। এটি কিন্তু দেখে যতটা সহজ মনে হচ্ছে, প্রায় সম্পূর্ণ কষ্টসাধ্য। নিজেদের মোক্ষ লাভের উদ্দেশ্যে ভক্তগণ এভাবেই পরিক্রমা করছেন, আমি পুরো বৃন্দাবন জুড়েই দেখলাম। এরপর আমি চলে আসলাম বৃন্দাবনের অন্যতম পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড দর্শন করতে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, জয় রাধে। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বৃন্দাবন থেকে। তো আমি এই মুহূর্তে আছি শ্যামকুণ্ডের সামনে, এবং এর পিছনেই হচ্ছে রাধাকুণ্ড। আমি দেখাচ্ছি আপনাদের। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। একবার তাল মারো, হাসো। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে মথুরার অত্যাচারী শাসক কংস ভগবান শ্রীকৃষ্ণকে হত্যার উদ্দেশ্যে আরিষ্টাসুর নামে এক রাক্ষসকে পাঠান, এবং বালক কৃষ্ণ যখন মাঠে গরু চড়াচ্ছিলেন, আরিষ্টাসুর বাছুরের রূপ নিয়ে কৃষ্ণের গরুর দলে মিশে যান। ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখে চিনতে পারেন, এবং লুকিয়ে থাকা আরিষ্টাসুরকে তিনি মাটিতে আছড়ে ফেলে হত্যা করেন। এবং এই ঘটনার কথা রাধারানী জানতে পেরে, আরিষ্টাসুর দানব হলেও সে গরুর রূপ ধারণ করেছিল, তাই গোহত্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। গোহত্যা মহাপাপ, সুতরাং সেই পাপ থেকে মুক্তি পেতে হলে কৃষ্ণকে সব তীর্থের বিভিন্ন নদীতে স্নান করতে হবে। কৃষ্ণ রাধার কথা শুনে হেসে ফেললেও তিনি অবজ্ঞা করেননি। নারদ মুনির পরামর্শে শ্রীকৃষ্ণ সব তীর্থ থেকে জল এনে ব্রজে আহ্বান করে, এবং কৃষ্ণ তার বাঁশি দিয়ে একটি কুণ্ড খুঁড়ে এই সমস্ত পবিত্র জায়গার জল এই কুণ্ডে মিলিত করেন, এবং কৃষ্ণের গায়ের রঙের মতো এই কুণ্ডের রঙও কালো, তাই এই কুণ্ডটির নাম শ্যামকুণ্ড। এবং এই শ্যামকুণ্ডে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি লাভ করেছিলেন, এবং রাধারানী খুশি হয়ে বলেছিলেন এই কুণ্ডে যেই স্নান করবে সে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবে। এবং এই শ্যামকুণ্ডের একদম পাশেই রাধারানী তার সখীদের নিয়ে হাতের চুড়ি দিয়ে খণ্ডন করেন রাধাকুণ্ড, এবং এই রাধাকুণ্ডের জল কিন্তু সম্পূর্ণ সাদা, এবং রাধারানীর নামে এই কুণ্ডের নাম রাধাকুণ্ড। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের দর্শন ছেড়ে সেখান থেকে আমি আবার টোটো করে বেরিয়ে পড়লাম গোবর্ধন পরিক্রমা করতে। এবং রাস্তায় যেতে যেতে দেখলাম বহু পুণ্যার্থীরা তারা পায়ে হেঁটেই এই গোবর্ধন পর্বত পরিক্রমা করছে। তবে আমার হয়তো এবার সৌভাগ্য হয়নি, তবে রাধারানীর আশীর্বাদ থাকলে খুব শীঘ্রই আসবো এভাবে পায়ে হেঁটে পরিক্রমা করতে। এরপর আমি আসলাম কুসুম সরোবরে। কুসুম সরোবর হচ্ছে রাধাকুণ্ড ও গোবর্ধন পর্বতের একদম মাঝামাঝি অবস্থান। কুসুম সরোবর একটি পবিত্র জলাশয়, এবং এর চারিপাশে বিভিন্ন ফুল গাছ দিয়ে ভর্তি, এবং রাধারানী ফুল তোলার অজুহাতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে এই কুসুম সরোবরে এসেই দেখা করতেন। কুসুম সরোবর দর্শন করে সেখান থেকে পায়ে হেঁটেই আমি চলে আসলাম গোবর্ধন মন্দির দর্শন করতে। সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই গিরিরাজ গোবর্ধন মন্দির, এবং কিংবদন্তি অনুসারে ব্রজবাসীকে ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করার জন্য নিজের কেনো আঙুলে এই গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন, তাই এই গোবর্ধন পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে মানা হয়।
তো সকালবেলা বেশ কিছুটা ঘোরার পর খুব জোর খিদে পেয়ে যায়, তো সকালবেলা আসলাম বৃন্দাবনের বেশ কিছু খাবার টেস্ট করতে। তার মধ্যে আলু টিক্কি চাট, কচুরি এবং রাজভোগ দিয়ে সকালের ব্রেকফাস্টটা সারলাম। বৃন্দাবনের খাবার কিন্তু সত্যি অসাধারণ। এরপর আমি আসলাম গোবর্ধন বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি এখন যাব হচ্ছে বারসানা। তো এখান থেকে সরাসরি কিন্তু বারসানার কোনো বাস নেই। বৃন্দাবনে যে বাসগুলি গোবর্ধনে আসে সেই বাসগুলি আবার বারসানার পথে যায়। বৃন্দাবন থেকে বারসানার দূরত্ব প্রায় 42 কিলোমিটার এবং গোবর্ধন থেকে বারসানার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। বর্ষানার মূল আকর্ষণ কিন্তু বর্ষানা রাধারানী মন্দির এবং বর্ষানা বাসস্ট্যান্ড থেকে বর্ষানা রাধারানী মন্দিরের দূরত্ব মাত্র 500 মিটার। আপনারা পায়ে হেঁটেই আসতে পারেন, তবে রাস্তাটা কিন্তু সামান্য উঁচু এবং চড়াই রাস্তা ভেঙে আপনাকে আসতে হবে। এবং এই বর্ষানা কিন্তু রাধারানীর জন্মস্থান এবং বর্ষানাতেই কিন্তু রাধারানী থাকতেন। তো রাধারানীর মহল কিন্তু এই বর্ষানাতে, এবং এখানে এসে কিন্তু রাধারানীর দর্শন অবশ্যই করবেন। এছাড়াও বর্ষানাতে মান মন্দির, কীর্তি মন্দির সহ বেশ কিছু মন্দির আছে, আপনারা চাইলে সেগুলিও দর্শন করতে পারেন। তবে আমি এখন বর্ষানা থেকে যাচ্ছি নন্দগাঁও। বর্ষানা থেকে নন্দগাঁওয়ের দূরত্ব প্রায় 5 কিলোমিটার এবং যেটা অটোতে ভাড়া নিল মাত্র 20 টাকা। সামনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কীর্তি মন্দির। আমি রাস্তায় যেতে যেতেই দর্শন করলাম। নন্দগাঁও হচ্ছে শ্রীকৃষ্ণের পিতা নন্দঘোষের বাসস্থান। পুতনাকাণ্ডের পর শিশু শ্রীকৃষ্ণকে কংসের হাত থেকে রক্ষা করতে একটি বনাঞ্চলে ছোট পাহাড়ের ওপর বসতি গড়েছিলেন নন্দঘোষ। এই নন্দগ্রাম হচ্ছে একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত। বেশ কিছুটা চড়াই ভেঙে কিন্তু এখানে আসতে হবে। শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কৈশোরকাল পুরোটাই কেটেছে এই নন্দগ্রামে এবং রাধাকৃষ্ণের মিলনভূমিও ছিল এই নন্দগ্রাম। এই নন্দগ্রামে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে। নন্দেশ্বর মহাদেব মন্দির, এছাড়াও নরসিংহদেব মন্দির এই নন্দগ্রামে আছে। আপনারা কিন্তু নন্দগ্রামে আসলে এই মন্দিরগুলি অবশ্যই দর্শন করবেন। এভাবেই মাত্র দুদিনে আমি ভ্রমণ করেছিলাম বৃন্দাবন। এছাড়াও বৃন্দাবনে আরও বেশ কিছু মন্দির আছে, আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই সেগুলি দর্শন করতে পারেন। এর মধ্যে মদনমোহন মন্দির, ইমলিতলা ও আপনাদের হাতে সময় থাকলে গোকুলে অবশ্যই যাবেন। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় বৃন্দাবন।